বাংলা সিনেমার একটা নতুন ওয়েব চলছে। সবাই সিনেমার জন্য অপেক্ষা করে, ঈদে কোন সিনেমা আসবে, কোন সিনেমা কাকে ফাইট করবে, এগুলা। এই যে কালচারটা, এই কালচারের আগে রুট লেভেল পর্যন্ত যেই সিনেমা হলগুলো ছিল, আমরা জানি আমাদের 1100 সিনেমা হলের মতো ছিল, সবগুলা বন্ধ হয়ে হয়ে আজকে আমাদের সিঙ্গেল স্ক্রিন সেটা 100টার কাছাকাছি। হ্যাঁ, সো এই যে সিঙ্গেল হল যেগুলো ছিল, এগুলো যে টিকে রাখছে সেটা হচ্ছে সাকিব খান। সাকিব খানের অভিনয় নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু তিনি যে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার সেটা নিয়ে কোনো তর্ক নেই। রুট লেভেলে তার একটা যে একা আধিপত্য রয়েছে সেটা আমরা সবাই জানি। ব্যক্তিগতভাবে আমি সাকিব খানের অভিনয়কে তত যে ভালো বলবো তা না, তার অভিনয়ের সীমা রেঞ্জ খুবই একটা ছোট সীমা রেঞ্জের মধ্যে আছে, কিন্তু তারপরও আমাকে একটা জিনিস মানতে হবে যে জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার বললে উনি হচ্ছে সাকিব খান। প্রিন্স মুভি করার আগে সাকিব খান রায়হান রাফির সাথে 2টা মুভি করে, এবং রায়হান রাফি একটা জাত পরিচালক। খুবই কম পরিচালক আছে যারা আর্ট এবং কমার্শিয়ালকে একসাথে মাচ করে খুব সুন্দর করে মুভি বানাতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশে রায়হান রাফি। তুফান মুভি তো তাই হলো। সাকিব খানের আগের টিপিক্যাল সব মুভি গদবাদা জিনিসপাতি ভেঙে একটা নতুন কমার্শিয়াল প্যাটার্ন, যেটা হচ্ছে সাউথের সাথে একটু ইন্সপায়ার, সাথে প্রোডাকশন কোয়ালিটি অনেক হাই, এবং দিন শেষে ভাগা ভাগা প্লেয়ার সবাই একসাথে হয়ে একটা কমার্শিয়াল ভালো ফিল্মও বানানো হলো, সাথে মানুষজন হলেও গেল এবং মুভিটাকে সেলিব্রেটও করলো। তারপর সাকিব রাফির জুটি নতুন একটা মুভি নিয়ে আসলো, সেটা হচ্ছে তাণ্ডব। এবং তাণ্ডবের ট্রেলার দেখে আমরা সবাই এক্সাইটেড হয়ে গেলাম, কারণ তাণ্ডবের মধ্যে ট্রেলারটা ছিল ইউনিক এবং সাথে সাকিব খানের একটা নতুন লুক। তাণ্ডব দেখলাম, তাণ্ডব তুফানকেও ছাড়িয়ে গেছে, এবং তাণ্ডবে সাকিব খানের অ্যাক্টিং আমি বলবো যে গতানুগতিক তুফানের অ্যাক্টিং থেকেও সবকিছু থেকেও ছাড়িয়ে গেছে। এবং আমি মোটামুটি লেজিট মুগ্ধ হয়েছি যে সাকিব খান এত ভালো অ্যাক্টিং করছে। এবং তখন আমি বুঝলাম যে বাংলাদেশে এমন একটা পরিচালক অলরেডি এসে গেছে যে সাকিব খানকে ইউটিলাইজ করতে পারছে, এবং জিনিসটা আসলে অনেক বড় শকিং জিনিস ছিল যে ওকে এবার কিছু একটা হবে। সাকিব খানকে ফ্রন্ট লাইনে রেখে বাংলা কমার্শিয়াল মুভির একটা নতুন যুগ শুরু হবে, সেই বার্তাটা আস্তে আস্তে পাচ্ছিলাম এবং আমরা স্বপ্ন দেখা শুরু করছিলাম। কিন্তু প্রিন্স মুভি দিয়ে সাকিব খান সেই আশার উপর, সেই স্বপ্নের উপর একদম ভরপুর একটা পানি ঢেলে দেয়, এবং সেই টিপিক্যাল গতানুগতিক আগের প্যাটার্নের একটা মুভি। যদিও তার এক্সপেকটেশন হাই করে দিছিল বিভিন্ন পোস্টার, এবং যেগুলো অনেক ইজি টু অ্যাচিভ, ওসব জিনিস দিয়ে আমরা প্রিন্সকে মনে করছিলাম ভালো কিছু আসতে যাচ্ছে, কিন্তু আসলে তা নয়। ওনার থেকে 2026 সালে এসে পরপর 2টা ভালো মুভি দেওয়ার পর ওনার ফ্যানরা পর্যন্ত এই মুভিটা অ্যাকসেপ্ট করতে পারেনি, এবং এই মুভিটা বলতে বাধ্য যে খারাপ হয়েছে। এবং এই টাইম জোনে এসে এত যাচ্ছে তাই ভিএফএক্স, এগুলো মানুষ তো সহজে হজম করবে না। আর সাকিব খান হাঁটার টাইমে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকে প্রিন্স মিন্স, এগুলো 15 থেকে 20 বছর আগে সিনেমায় মানা যেত, যে হিরো আসছে, হিরোর পাশে একটা মিউজিকে হিরোর নামটা বারবার উচ্চারণ হচ্ছে, যেটা এখন কেমনে হজম করবে। এবং সাথে আরেকটা জিনিস বলবো যে ভিএফএক্স কারিগরিক যে ব্যাপারগুলো থেকেও একটা মুভি সবচেয়ে বেশি ওয়ার্ক করে তার স্টোরি দিয়ে, যে গল্প দিয়ে, গল্পের কাঠামো, স্ক্রিন প্লে, এগুলো দিয়ে। কিন্তু প্রিন্স মুভিতে এই জিনিসটা ছিল সবচেয়ে বড় উইক। সেটা হয়তোবা ওয়ার্কলোড, হয়তোবা সময় স্বল্পতার কারণে ডিরেক্টর এলোমেলো হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি কম সময়ের মধ্যে মুভি বানাবেন কেন? মুভি আপনাকে কেন ঈদেই সবসময় দিতে হবে? আপনার তো ক্রেজ আছে, আপনার পাওয়ার আছে, আপনি অপেক্ষা করেন, একটা মুভিকে টাইম দেন, একটা মুভি হোক না। আমরা তো বলি না প্রত্যেক ঈদে আমি তার থেকে চাচ্ছি। হ্যাঁ, সাকিব খানের যে ফ্যান বেসটা আছে তারা সবসময় চায়, কিন্তু তাদেরকেও তো সাকিব খান অভ্যস্ত করতে হবে যে প্রত্যেকটা ঈদে আপনাদের জন্য মুভি আসবে না, কারণ বেটার মুভি আসতে এটা টাইম লাগে। প্রিন্সে অ্যাকশন সিকোয়েন্সগুলো এত জঘন্য ছিল যে দেখার মতো যে এগুলো কেন করতেছে। এবং দিন শেষে একটা কথা বলবো, এই প্রিন্স মুভিটা ওনার এই টাইমে এসে চুজ করা উচিত হয়নি। ওনার যে পিআর টিম আছে বা ওনার যে ফিল্ম চুজিং যারা আছে, সাকিব খানের উচিত তাদের অতি শীঘ্রই রিপ্লেস করা, বা তাদেরকে ট্রেন করা যে মুভিটা আমি কাজ করব আমাকে একটু সচেতন হইতে হবে। আমাকে টিম বিল্ডিং, ডিরেক্টরকে, ওভারঅল হোল টিমে কারা কাজ করতেছে, বিএফএক্সে কারা কাজ করতেছে, পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন সবকিছু এনশিওর করে আগানো উচিত। কারণ একজন সুপারস্টার বা মেগা স্টার, আমরা তার উপর একটা রেসপন্সিবিলিটি থাকে তার ওভারঅল ফেস ভ্যালুটার উপর, যে ফেস ভ্যালুটা উনি অলরেডি গেইন করছেন। এবং ওই গেইনের পর যখন একটা মাল্টিপ্লেক্স অডিয়েন্স পর্যন্ত সাকিব খানের মুভি দেখতে আগ্রহী হয়ে উঠেছিল, তখন সেই মুহূর্তে যদি উনি প্রিন্স নিয়ে আসে তাহলে তো আসলে হতাশজনক, যে এটা যদি রিপিট খায় তাহলে তো আবার সমস্যা। সো এই দিক থেকে সাকিব খানের একটা রেসপন্সিবিলিটি আছে, ওনাকে সচেতন হওয়া উচিত। ওনার যে পিআর টিম আছে, ওনার যে সবাই যারা ওনাকে পরামর্শ দেয়, ওই মানুষগুলোর প্রতি আমার একটা আবেদন যে আপনারা স্ক্রিপ্ট দেখুন, আপনারা স্ক্রিপ্টের সাথে সাথে ডিরেক্টর দেখুন, ওই ডিরেক্টর পাস্ট এক্সপিরিয়েন্স দেখুন, এবং তার টাইম ডিমান্ড, তার সবকিছু শুনুন। একটা আর্ট যে সবসময় ওয়ার্ক করবে, সবসময় যে একটা ডেডলাইনের মধ্যে আর্ট চলে আসবে তা না, সবাইকে একটু কম্প্রোমাইজ মেন্টালিটি থাকতে হবে, এবং দিন শেষে একটা ভালো মুভি তখনই আসবে। এবং এরই মাধ্যমে বলবো যে আশা করি পরবর্তী ঈদে যখন তুফান 2, তাণ্ডব 2, যেগুলো আমরা রায়হান রাফির সাথে অলরেডি ইন্টারকানেক্টেড, সো ওই মুভিগুলো ব্লকবাস্টার হবে এবং খুব ভালো ওয়ার্ক করবে। কিন্তু আমার কথা হচ্ছে ইন্ডাস্ট্রি নতুন যে ডিরেক্টরগুলো তাদেরকে টাইম দিতে হবে, এবং সাকিব খানের উচিত যে এই টাইম দেওয়া, এই জিনিসগুলোকে মোটামুটি ফিল্মকে আর্টের মতো রেসপেক্ট করা। যদিও সেটা কমার্শিয়াল ফিল্ম হইলেও দিন শেষে ওয়ার্ক করাইতে হবে, এবং দিন শেষে অডিয়েন্স সবার ভ্যালু আছে। আমি তার জন্য বলবো স্বর্ণযুগ এখনো বাকি, যে বেশি
হতাশি তা না, একটা দুটো অ্যাক্সিডেন্টাল কেস হয়, সেটা এই প্রিন্স মুভিটা একটা হইতে পারে এই ঈদে। কিন্তু জাস্ট আমাদের সবার উচিত যে মেন্টালিটি রাখা যে প্রত্যেকটা ঈদে একটা সুপারস্টার বা মেগা স্টারের ফিল্ম নাই আসতে পারে, উনি একবার আসুক কিন্তু আসার মতো আসুক, এটা হচ্ছে কথা। সো বাংলা সিনেমার জয় হোক, সবাই সুন্দর মতো মুভি দেখতে যাব, মুভি দেখবো, এবং কমার্শিয়াল ফিল্মের আসল অনেক জরুরি আছে, আপনি কমার্শিয়াল ফিল্মকে সেলিব্রেট করা যায়। সো আমি আশা করি বাংলাদেশে আরো আরো প্রপার কমার্শিয়াল মুভি আসবে, এবং আমি যাই আপনাদের সাথে বিদায় নিই। সো এই ছিল আজকের ভিডিও, টাটা।